এই মুহূর্তে যারা 11-এ ভর্তি হবে, যারা অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের একটা বিশাল বড় টেনশন কাজ করছে। সব থেকে বড় টেনশন হচ্ছে সাবজেক্ট এবং স্ট্রিম বেছে নেওয়া। প্রথমত হচ্ছে সায়েন্স, আর্টস এবং কমার্স, তারা কোনটা নিয়ে পড়াশোনা করবে এইটা একটা ভাবার বিষয়। এবং বেছে নেওয়ার পরে কোন কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হবে সেটাও একটা মানে চিন্তার বিষয়। দেখো, প্রথমে বলে রাখি, সায়েন্স, আর্টস এবং কমার্স, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো সায়েন্সের বিষয় ভালো বোঝে, যারা ম্যাথ ভালো পারে, যারা ফিজিক্স ভালো বোঝে, কেমিস্ট্রি যারা ভালো পারে বা বোঝে, বায়োলজি যথেষ্ট ভালো জ্ঞান রয়েছে, তো এইরকম যাদের মধ্যে রয়েছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে বা মাধ্যমিক পর্যন্ত পড়ার পর যাদের মনে হয়েছে যে তারা ভালোভাবে বোঝে কনসেপ্ট, তাহলে তারা নিঃসন্দেহে সায়েন্সের দিকে যাক। এবং সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যতে অনেক ভালো ভালো লাইন আমরা খুঁজে পাবো। আমাদের ভবিষ্যতের কথা তো অবশ্যই ভাবতেই হবে। এবার আসি কমার্স। কমার্স একটা জনপ্রিয় বিষয় ছিল বহু বছর আগে, এখন কিছুটা হলো জনপ্রিয়তা হারিয়েছে এবং কমার্সের শিক্ষকের সংখ্যাও সেই কারণে কমেছে, কেননা এই কমার্সের স্টুডেন্ট এখন খুব বেশি পাওয়া যায় না। যারা হিসাব রক্ষক, যারা হিসাব করতে পছন্দ করে, ম্যাথ ম্যাথের যারা ক্যালকুলেশন হয়ে খুব পারদর্শী এবং যারা অ্যাকাউন্টেন্ট হতে চায় ভবিষ্যতে গিয়ে ভালো পোস্ট, ভালো স্যালারিযুক্ত পোস্ট, তারা অবশ্যই নিঃসন্দেহে কমার্স নিয়ে পড়ো, কেননা ভবিষ্যতে তোমার ভালো জায়গায় তুমি পৌঁছাতে পারবে যদি সঠিকভাবে এগোতে পারো। এবার আসি আর্টস গ্রুপে। অধিকাংশ ছেলেমেয়েরা আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করে, জেনারেল গ্রুপ বলা হতে পারে, কেননা আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করলে মনে হয় যে এটা সহজ, সবাই নিতে পারে। আসলে সায়েন্স এবং কমার্স যারা পাচ্ছে না বা স্কুল যাদেরকে সায়েন্সে ভর্তি নিচ্ছে না বা যারা আর্টস গ্রুপ পছন্দ করে, তারা আর্টসে এসে ভর্তি হয় এবং আর্টসের অনেকগুলো সাবজেক্ট নির্বাচন করার সুযোগ থাকে, সেখানে অনেকগুলো অপশনের মধ্যে আমাদেরকে সাবজেক্টগুলোকে বেছে নিতে হয়। এবার বলে রাখি যে আমাদের টোটাল 5টা সাবজেক্ট, 6টা আমরা বানাতে পারি একটা অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে, সেটা আমরা নিতেও পারি, নাও নিতে পারি, আমার ব্যক্তিগত চয়েস। কিন্তু আমাকে 5টা সাবজেক্ট রাখতে হবে, এটা আমার বাধ্যতামূলক। তার মধ্যে দুটো হচ্ছে কমন সাবজেক্ট। আর সায়েন্স যা নিয়ে তোমরা পড়ো না কেন, বাংলা এবং ইংরাজি আমাদেরকে পড়তে হবে, সকলের একই সিলেবাস। এবার আসি বাকি যে 3টে সাবজেক্ট। দেখো, 3টে সাবজেক্টের মধ্যে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব সেটা একটা ভাববার বিষয়। এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হয় যে কোন দিকে আমরা নজর রেখে সাবজেক্টটাকে বিচার করব। অনেকের আছে যে তার ইতিহাস সাবজেক্ট ভালো লাগে, অনেকের আছে ভূগোল পড়তে ভালো লাগে। দেখো, ভালো লাগার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, এর থেকে ভালো জিনিস আর হয় না, বোঝা গেছে? একই সঙ্গে বলবো, ক্লাস 12-এ অনেকের পাস ফেল নিয়ে একটা চিন্তা থাকে, আমি পাস করতে পারবো কিনা, আমি ভালো রেজাল্ট করতে পারবো কিনা, নাম্বার আমি কত পাবো, সেটাও একটা বিষয় থাকে। ক্লাস 12-এর নাম্বার দিয়ে ভবিষ্যতে যদি আমরা কোনো চাকরি বাকরির ক্ষেত্রে বিচার করি, নাম্বার কোথাও প্রয়োজন হয় না। আমি কোয়ালিফাই করেছি এবং পরবর্তী স্টেপ, চাকরি বাকরির স্টেপ পাস করলে আমি চাকরি পেতে পারি, ঠিক আছে? এবং বলে রাখি যে এই সাবজেক্ট বিচারটা সবার আগে তুমি দেখো যে তুমি ভূগোল পড়তে তোমার ভালো লাগে কিনা বা তুমি ভূগোল নিয়ে পড়তে চাও কিনা, এবং ইতিহাস পড়তে তোমার ভালো লাগে কিনা, তুমি ইতিহাস নিয়ে পড়তে চাও কিনা। সেটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি অবশ্যই ভূগোল এবং ইতিহাস যা তোমার ভালো লাগে তুমি সেই বিষয়গুলোকে সবার আগে অবশ্যই লিস্টের মধ্যে রাখো। এবার বলে রাখি আমরা কোন কোন সাবজেক্ট বেছে নিতে পারি। দেখো, অনেক সাবজেক্ট আছে আর্টস গ্রুপে, কিন্তু প্রত্যেক স্কুলে সকলের একই সাবজেক্ট কিন্তু স্কুল পায় না, তবে স্কুলে নেই। তোমার স্কুলে কোন কোন সাবজেক্ট আছে তার উপর তোমাকে নির্বাচন করতে হবে, অর্থাৎ তুমি যে স্কুলে পড়বে এবং সেই স্কুলে কোন কোন সাবজেক্ট আছে সেইটা তোমাকে সবার আগে জানতে হবে। এবং তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করবে সেই বিষয়ের টিচার তোমার কাছে অ্যাভেলেবেল আছে কিনা সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, তারপর তোমাকে ডিসিশন নিতে হবে।
দেখো বেশ কিছু সাবজেক্টের নাম তোমাদেরকে আমি বলছি যেটা আর্টস গ্রুপের মধ্যে আমরা নিতে পারি। যেমন ইতিহাস ভূগোল রয়েছে অবশ্যই, তার সঙ্গে রয়েছে দর্শন, সম্পূর্ণ নতুন সাবজেক্ট, এটা আমরা আগে কখনো পড়িনি, ক্লাস 11-12 আছে দর্শন। সেই দর্শন অর্থাৎ ফিলোজফি, এটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। এটা একটা স্কোরিং সাবজেক্ট, যদি আমরা একটু বুঝে বা ভালো টিচারের গাইডেন্স নিয়ে আমরা পড়ি তাহলে এখানে ভালো নাম্বার তোলা যায়। ওভারঅল আমরা দেখেছি যারা একটু ভালো পড়াশোনা করে তারা নিঃসন্দেহে এখান থেকে 90+ বা 80 থেকে 90-র ঘরে নাম্বার কিন্তু এখানে খুব সহজে কম পড়ে পাওয়া যায়। এটা একটা ভালো চয়েস, এটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো স্কোরিং এর জন্য। এবং রয়েছে শিক্ষা বিজ্ঞান। শিক্ষা বিজ্ঞান একটা ভালো সাবজেক্ট। এর ভবিষ্যৎ বলতে আমরা পরবর্তীতে শিক্ষকতা করতে গেলে বিএড এবং ডিএলএড পড়তে গেলে আমাদের এই সাবজেক্টটা পড়তে হয়। তাই এর কনসেপ্ট অতটা কঠিন কিছু নয়, একটু পড়লে আমরা লিখতে পারি, ওর উত্তর খুব সহজেই লেখা সম্ভব। তাই তোমরা স্কোরিং এর জন্য এবং ভালো রেজাল্ট করার জন্য এবং পাস করার জন্য তোমরা শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটা নিতে পারো, ঠিক আছে। এরপরে রয়েছে নিউট্রিশন। নিউট্রিশন বিষয়টাও যথেষ্ট ভালো সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা সমস্ত স্কুলে অ্যাভেলেবেল থাকে না, কিছু স্কুলে দেখা যায় এটা অ্যাভেলেবেল রয়েছে। নিউট্রিশনটা তোমরা অবশ্যই নিতে পারো, ঠিক আছে। তার সঙ্গে রয়েছে ইকোনমিক্স। ইকোনমিক্সটা অনেকের কাছে হার্ড সাবজেক্ট মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলা মুশকিল কার কাছে কোন বিষয়টা হার্ড মনে হবে। ইকোনমিক্সের সিলেবাসটা অতটাও বড় সিলেবাস নয়, কঠিন সিলেবাস নয়। যারা একটু পড়তে ভালোবাসো তারা অবশ্যই ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে পারো। অনেকে আছে যারা পরবর্তী জীবনে ভবিষ্যতের জীবনে তারা শুধুমাত্র স্কোরিং এর দিকে মানে স্কোরিংটাকে মাথায় রাখছে না, তারা সাবজেক্ট চয়েস করতে চাইছে, যারা ভবিষ্যতে তারা এই বিষয়টা নিয়ে এগোতে পারে। আমার একজন চেনাশোনা ভীষণ ভালো স্টুডেন্ট, সে সায়েন্স নেওয়ার মতো ক্ষমতা তার রয়েছে, কিন্তু সে ইকোনমিক্স নিয়ে মাস্টার্স করছে, অর্থাৎ তার অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে। তো এই ভালো লাগার বিষয়গুলোকে কিন্তু সবার আগে প্রায়োরিটি দেবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ইকোনমিক্সটা অতটা স্কোরিং সাবজেক্ট নাও হতে পারে তোমার কাছে, তাই ইকোনমিক্সটা কিন্তু স্কোরিং এর মধ্যে আমি রাখছি না। এরপরে রয়েছে সংস্কৃত। সংস্কৃত সাবজেক্টটা একটা ভালো সাবজেক্ট, এর দুটো দিক রয়েছে, মানে ভালো দিক সেটা হচ্ছে কি এর কম্পিটিশন খুব কম হয়। যদি কেউ ভবিষ্যতে টিচার হতে চাও তাহলে যদি কেউ সংস্কৃত টিচার হতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার সংস্কৃতটা অনেক বেশি কাজে লাগবে। তুমি সংস্কৃতের কম্পিটিশন কম হওয়ায় তুমি কিন্তু এখানে শিক্ষকতা করতে গিয়ে বা শিক্ষকতার চাকরি করতে গিয়ে তুমি এই সাবজেক্টটাকে ব্যবহার করতে পারবে পরবর্তীতে গিয়ে। তাই সেই দিকে উদ্দেশ্য থাকলে তোমরা অবশ্যই সংস্কৃতটাকে কাছে রাখতে পারো। এরপরে বলবো হচ্ছে পরিবেশবিদ্যা অর্থাৎ ইভিএস। পরিবেশবিদ্যাটা ছোট সিলেবাস, 4টে অধ্যায় থাকে, ক্লাস 11-12-এ 8টা অধ্যায়। একটু পড়াশোনা করলে, একটু পরিবেশ সংক্রান্ত জ্ঞান থাকলে, জীবন বিজ্ঞানের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের কতগুলো অধ্যায় যদি একটুখানি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজে আমরা পরিবেশ বিদ্যাটা পড়তে পারি, এবং পরিবেশ বিদ্যাতে কিন্তু ভালো নাম্বার তোলা সম্ভব, মানে স্কোরিং সাবজেক্টের মধ্যে পড়ছে পরিবেশবিদ্যা। এরপরে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা সমস্ত স্কুলে থাকে না, অনেক স্কুলে নেই, অনেক স্কুলে আছে। যদি তোমার স্কুলে থাকে তুমি অবশ্যই এটাকে নিতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশনটা আধুনিকতার সঙ্গে একটা ভালো সাবজেক্ট, তুমি এটা সহজে স্কোরিং সাবজেক্ট, একটুখানি পড়াশোনা করলে, একটুখানি কম্পিউটার সম্পর্কে আইডিয়া বা একাগ্রতা বা কি বলবো এটাকে মানে আগ্রহ থাকলে তুমি অবশ্যই সাবজেক্টটাকে খুব আনন্দ সহকারে এবং স্কোরিং সাবজেক্টের মধ্যে দিয়ে তুমি এটাকে পড়তে পারবে। তাই কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়তে পারো। এবং বলে রাখি এর সঙ্গে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান। অনেকেই থাকে যারা পরবর্তীতে গিয়ে ল কলেজে ভর্তি হতে চায়, ল নিয়ে বা আইন নিয়ে পড়তে চায়। যারা আইন নিয়ে পড়তে চাও তারা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানটাকে সঙ্গে রাখবে, কেননা পরবর্তীতে তোমার এই সাবজেক্টটা কিন্তু কাজে লাগবে।
তাই রাষ্ট্রবিজ্ঞানটা যারা ল নিয়ে পড়বে তারা অবশ্যই রাখতে পারো। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমি নিজে পড়েছি রাষ্ট্রবিজ্ঞান, আমার ব্যক্তিগত মতামত বলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা ভীষণ ভালো সাবজেক্ট, এবং এটাকে তুমি পড়তে পারো এবং এটা পড়তে তোমার মানে বেশ মজা লাগবে এবং তুমি খুব সহজে এটাকে আয়ত্ত করতে পারবে, এবং এই সাবজেক্টটা তোমার সারা জীবনের জন্য তোমার কাজে লাগবে। তাই এবং স্কোরিংও আমি অবশ্যই বলবো, এটাকে স্কোরিং অবশ্যই 80+ নাম্বার পাওয়া এখানে খুব বেশি কঠিন বিষয় নয়, এবং খুব সহজে এখানে সাজেশন ভিত্তিক পড়া সম্ভব। ঠিক আছে, নির্দিষ্ট কতগুলো প্রশ্ন পড়লে এখানে কিন্তু কমন পাওয়া যায়। তাই রাষ্ট্রবিজ্ঞানটা অবশ্যই তোমরা নিতে পারো। এই যে সাবজেক্ট তোমাদেরকে বললাম, এইগুলোকে মাথায় রাখো, এগুলোকে মাথায় রেখে তুমি তোমার সাবজেক্টকে চয়েস করো। ঠিক আছে, কে কি বলছে, কি কোন দাদা কোন দিদি কি তোমাকে সাজেশন করছে সেটা তো অবশ্যই শুনবে, কিন্তু অবশ্যই তোমার প্রয়োজন, তোমার অ্যাবিলিটি, তুমি কতটা ভালো বোঝো, কতটা পারো, তোমার ক্ষমতা কি আছে, সবটা বিচার করে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি চাইলে তোমার যদি ভালো লাগে বা তোমার যদি মনে হয় যে আমার কাছ থেকে তুমি কোনো উপকার পেতে পারো বা তোমার কোনো প্রয়োজনে আমি আসতে পারি, তাহলে তুমি অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো, আমার সাথে কথা বলতে পারো। সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে বা তোমার ভবিষ্যতের কথা মাথায় রেখে তোমাকে ভালো সাজেশন দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সাহায্য করতে প্রস্তুত। ঠিক আছে, আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের সঙ্গে থেকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।